রাত ৯টা। মিসির আলি গরম চাদর গায়ে দিয়ে বারান্দায় বসেছেন। মাটির হাঁড়িতে তুষের আগুন করে তার পায়ের কাছে রাখা হয়েছে যাতে তিনি পা গরম করতে পারেন। ফ্লাস্কে চা দেওয়া হয়েছে। মিসির আলি পান খান না, তারপরেও পানের বাটায় পান দেওয়া হয়েছে। আয়না বসেছে তার সামনে। সে গায়ে চাদর দেয়নি, সম্ভবত তার তেমন শীত লাগে না। আয়না বলল, স্যার, একটা পান বানিয়ে দেই, খান। মিসির আলি বললেন, দাও। আয়না পান বানাতে বানাতে বলল, আমাকে প্রশ্ন করলেই আমি উত্তর দেব, এইটুকু সাহায্য আপনাকে করব, কিন্তু নিজ থেকে কিছু বলবো না। মিসির আলি বললেন, তোমার স্বামী লিখেছে তুমি আয়নার ভেতর ঢুকে যাও, এটা কি সত্যি? জি। মিসির আলি বললেন, এটা সত্যি হবার কোনো কারণ নাই। আয়না জিনিসটা কি? একখণ্ড গ্লাস যেখানে পাড়া লাগানো হয়েছে যাতে আলো প্রতিফলিত হয়। তুমি সেখানে ঢুকতে পারো না। আয়না বলল, মার্থা মেয়েটা কিভাবে ঢুকত? মিসির আলি বললেন, মার্থার ব্যাপারটা আমার ছাত্র পুরোপুরি জানে না, কাজেই তুমিও জানো না। এর মধ্যে অনেক মিথ্যা আছে। আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্যারাসাইকোলজির প্রফেসর এরান সিম্পসন তাকে নিয়ে একটা বইও লিখেছে। বইটার নাম মার্থা ডিসিস। এই নামের সহজ বাংলা হচ্ছে মার্থা বিষয়ক ধাপ্পাবাজি। বইটা আমার কাছে আছে, তুমি পড়ে দেখতে পারো। আয়না বলল, মার্থা মিথ্যা করে বলেছে সে আয়নার ভেতর থাকে। মিসির আলি বললেন, সে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চারা কল্পনার জগতে বাস করে, সে কল্পনা করেছে। স্যার, আমি তো বাচ্চা মেয়ে না। মিসির আলি বললেন, বড়রাও কল্পনা করে। সিজিওফ্রেনিক রোগীরা শুধু যে কল্পনা করে তা না, তারা সেই জগতে বাসও করে। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, মাঝে মাঝেই তুমি ঘরের দরজা জানলা বন্ধ করে ২-৩ দিন কাটিয়ে দাও, তখন কি করো? আয়না বলল, আমি কিছু করি না, আয়নার ভেতরে ঢুকে পড়ি, ওই জগতে থাকি। ধরে নিলাম তুমি আয়নার জগতে থাকো, বের হয়ে আসো কেন? স্যার, আমি নিজের ইচ্ছায় আয়নায় ঢুকতেও পারি না, বের হতেও পারি না। ঘটনাটা আপনা আপনি ঘটে। আমি যদি নিজের ইচ্ছায় ঢুকতে পারতাম তাহলে কারো সামনে ঢুকতাম না, কাউকে ভয় দেখাতাম না। মিসির আলি সিগারেট ধরালেন। আয়না বলল, স্যার, প্রশ্ন করুন। তুমি যে তরিকুল ইসলাম সাহেবের পালক মেয়ে, এটা নিশ্চয়ই তুমি জানো। জি, জানি। তোমার আসল বাবা মাদের বিষয়ে জানো না? জানি না। তারা এই পৃথিবীর মানুষ নাকি আয়না জগতের মানুষ? আয়না জগতের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। মিসির আলি বললেন, আয়না জগৎটা কেমন? আয়না বলল, কেমন বলতে পারবো না। যখন আপনাদের সঙ্গে থাকি তখন আয়না জগতের কথা তেমন মনে থাকে না। সেই জগৎটা ছায়া ছায়া, শান্তির জগৎ। মনে হয় সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, সেখানে সবাই একা থাকে। একা থাকে? জি, একা থাকে, এটা মনে আছে। স্যার, একটা কাজ করুন না, আপনি আমাকে হিপনোটিক সাজেশন দিয়ে আয়না জগতে নিয়ে যেতে পারেন কিনা দেখুন। আপনি মনে মনে এই কথা ভাবছেন বলেই বললাম। মানুষের মনের কথা কি তুমি ধরতে পারতে? প্রথম যখন আয়না জগতে যাই এবং সেখান থেকে বের হয়ে আসি তখন থেকে পারি। আয়না জগতে সবাই তো একা একা থাকে, সেভাবেই একজনের সঙ্গে অন্যজন যোগাযোগ করে। মানুষ একসঙ্গে থাকে বলেই এমন ক্ষমতার তাদের প্রয়োজন হয়নি। তাছাড়া এই জগতে মোবাইল ফোনও আছে। মিসির আলি মাটির হাড়ের উপর পা রাখলেন। রাত বাড়ার সঙ্গে শীত বাড়ছে, পা ঠান্ডা হয়ে আসছে। আয়না বলল, বোতলে গরম পানি ভরা আছে, একটা বোতল এনে দেব, কোলে রাখবেন? দরকার নাই। স্যার, আরো কোনো প্রশ্ন করবেন? মিসির আলি বললেন, কোন লাইনে প্রশ্ন করব ধরতে পাচ্ছি না। তোমাকে প্রশ্ন করার 2টা লাইন আছে।
প্রথম লাইনে তুমি ডিলিউশনের শিকার, অসুস্থ একটা মেয়ে যে নিজের জন্যে ভ্রান্তির এক জগৎ তৈরি করেছে। সে তার ভ্রান্তির জগতে বাস করে, পৃথিবীর রিয়েলিটির সঙ্গে সে যুক্ত না। কিছু ড্রাগস আছে এ ধরনের জগৎ তৈরি করে, যেমন এলএসডি। আর দ্বিতীয় লাইন হচ্ছে স্বীকার করে নেওয়া তুমি সত্যি সত্যি আয়না জগতের বাসিন্দা, সেখানেই থাকো, মাঝে মাঝে সেখান থেকে বের হয়ে আসো। আমার সমস্যা হচ্ছে আমি কোনোটাই গ্রহণ করতে পারছি না। অন্ধকারে ঢিল ছোড়া আমার স্টাইল না। আমি লজিক ব্যবহার করি। লজিক পাশা খেলা না, লজিক অন্ধকারে ঢিল ছুঁড়ে না। আমি আজ রাতটা চিন্তা করব, কাল আরও কিছু প্রশ্ন করব। আমার ছাত্র তখন সঙ্গে থাকবে। হিপনোটাইজ করবেন না? করব। তোমাকে এবং আমার ছাত্রকে একসঙ্গে করার চেষ্টা করব। স্যার, আজকের অধিবেশনের কি এখানেই সমাপ্তি? আমি কি চলে যাব? চলে যাও। আপনি এখানেই থাকবেন? হ্যাঁ, শীতের মধ্যে বসে থাকতে ভালো লাগছে। তোমাদের বারান্দাটা সুন্দর। ঢাকায় যখন চলে যাব তখন বারান্দাটা মিস করব। আয়না বলল, স্যার, আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকি, আপনার গল্প শুনি। কি গল্প শুনবে? যে কোনো গল্প। রূপকথা? বলুন। আপনার রূপকথা সাধারণ রূপকথা হবে না, এর মধ্যেও অন্য কিছু থাকবে। মিসির আলী বললেন, ডিলিউশনের জগৎ নিয়ে কথা বলি। মানবজাতির একটা অংশ সবসময় ডিলিউশনের জগতে বাস করে। এদের মধ্যে বিখ্যাত সায়েন্টিস্ট আছে, সঙ্গীতজ্ঞ আছে, লেখক, চিত্রকর তো আছেনই। কাজেই তুমি ভেবো না যে তুমি একা এবং অদ্বিতীয়। স্যার, আমি ভাবছি না। আবার একদল আছে যারা অন্যের ভেতর কঠিনভাবে ভ্রান্তি ঢুকিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পারস্যের হাসান সাব্বা। এই হাসান সাব্বা পাহাড় ঘেরা এক সমতল ভূমিতে গোপন বেহেশত তৈরি করেছিল। সেই বেহেশতে অপূর্ব বাগান ছিল, দুধ, মধু এবং শরাবের নহর ছিল। 16-17 বছরের অতি রূপবতী নগ্ন যুবতীরা ছিল। হাসান সাব্বা তার কিছু নির্বাচিত শিষ্যদের এই বেহেশতে প্রবেশের অনুমতি দিতেন। তবে বেহেশতে ঢোকার পরে তাদের হ্যালুসিনেটিং ড্রাগ হাশিশ অর্থাৎ ভাং এর শরবত খাওয়ানো হতো। শিষ্যরা পুরোপুরি এক ভ্রান্তির জগতে চলে যেত। হাসান সাব্বা পরে এদের নিয়েই গোপন হত্যাকাণ্ড ঘটাতেন। হাশিশ থেকে আরবি হালাসিন, সেখান থেকে ইংরেজি শব্দ এসেছে অ্যাসাসিন অর্থাৎ গুপ্তঘাতক। এই দলটাকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়, কেউ পারেনি। অনেক পরে মঙ্গল নেতা হালাকু খান তাদেরকে পুরোপুরি ধ্বংস করেছিলেন। গল্প শেষ করে মিসির আলী হাসলেন। আয়না বিস্মিত হয়ে বলল, স্যার, হাসছেন কেন? মিসির আলী বললেন, তোমাকে ভ্রান্তির জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য একজন হালাকু খা দরকার। আমি হালাকু খা না, আমি বৃদ্ধ মিসির আলী। তরিকুল ইসলামের ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে। তিনি হিম শীতল ঠান্ডা পানিতে গোসল করে নামাজ আদায় করেন। এরপর তার আর অনেকক্ষণ কিছুই করার থাকে না। বাড়ির সবাই ঘুমে। তাদের ঘুম এত সহজে ভাঙে না। তরিকুল ইসলাম ঝাড়ু হাতে নেন, উঠান ঝাড় দেওয়া শুরু করেন। এতে দুটো কাজ হয়, উঠান হয় ঝকঝকে পরিষ্কার এবং তার শীত কমে। কিছু এক্সারসাইজও হয়। এই বয়সেও এক্সারসাইজ করে শরীর ঠিক রাখা অত্যন্ত জরুরি। একটা বিষয় চিন্তা করে তরিকুল ইসলাম বেশ মজা পান। বিষয়টা হচ্ছে বাড়ির কেউই উঠান ঝাড় দেওয়ার ব্যাপারটা জানে না। তারা ধরেই নিয়েছে ঘুম থেকে উঠে দেখবে চারদিক ঝকঝক করছে, কারো মনে কোনো প্রশ্ন নেই। তরিকুল ইসলাম উঠান ঝাড় দিচ্ছেন, অর্ধেকের মতো ঝাড় দেওয়া হয়েছে। হঠাৎ পেছন থেকে এসে কে যেন তার হাতে ঝাপটে ধরল এবং ঝাড়ু দূরে ছুঁড়ে ফেলে দিল। তিনি চমকে পিছনে ফিরে আনন্দে অভিভূত হয়ে গেলেন। জামাই ফারুক এসেছে। তরিকুল ইসলাম বললেন, বাবা কেমন আছো? ফারুক কদম বসি করতে করতে বলল, আপনি ঝাড় দিচ্ছেন কেন? বাড়িতে মানুষ নাই? তরিকুল ইসলাম বললেন, ঝাড়ু দেওয়া মানে একই সঙ্গে হাতের, পায়ের এবং কোমরের এক্সারসাইজ, এই জন্যে ঝাড়ু দেই। ফারুক বলল, এক্সারসাইজের জন্য ঝাড়ু দিতে হবে না, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। বাবা এখন বলুন, আমার স্যারের অবস্থা কি?
উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন শুনে কি যে ভয় পেয়েছিলাম। তোমার স্যার ভালো আছেন, ডাক্তার দেখে গেছে, বলেছে কোনো ভয় নেই। ওনার সুস্বাস্থ্য কামনা করে মসজিদে একটা মিলাদও দিয়েছি। কবিরাজ রোহিণী বাবু এসেছিলেন, তিনি চবনপ্রাশ বানিয়ে দিয়েছেন। সকাল বিকাল 1 চামচ করে খেলে ঘোড়ার মতো তেজি শরীর হবে। স্যার কি ঘুমাচ্ছেন? সবাই ঘুমাচ্ছে, কখন যে উঠবে আল্লাহ পাক জানে। দাঁড়াও, ডেকে তুলি। ফারুক বলল, ডেকে তুলতে হবে না, তারা তাদের রুটিন মতো উঠুক। বাবা, চা খাবেন? কে চা বানাবে? আমি বানাবো। আপনার জন্য ইলিশ মিষ্টি নিয়ে এসেছি। ইলিশ মিষ্টিটা কি? সন্দেশ, ইলিশের পেটির মতো করে বানানো। তরিকুল ইসলাম আগ্রহের সঙ্গে বললেন, বের করো, একটা খেয়ে দেখি। ভালো মিষ্টি দেশ থেকে উঠেই যাচ্ছে। নাটোরের কাঁচাগোল্লা এখন স্মৃতি ছাড়া কিছুই না। ম্যাট্রিক পরীক্ষার আগের দিন নাটোরের কাঁচাগোল্লা খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, হাতে লেগে আছে মিষ্টির গন্ধ। তোমরা এই জামানার ছেলে পুলে আসল মিষ্টির স্বাদ কিছুই জানলে না। আফসোস, বিরাট আফসোস। উঠানে বেতের মোড়ায় শ্বশুর জামাই চা খাচ্ছেন। তরিকুল ইসলাম আনন্দে অভিভূত। জামাইকে তিনি অত্যন্ত পছন্দ করেন। তরিকুল ইসলাম বললেন, দুপুরে মাছ কি খেতে চাও বলো। ফারুক বলল, বিলের ফ্রেশ ছোট মাছ খাবো। 5 মিশালি গুড়া মাছ জোগাড় করব? কোনো সমস্যা নাই। কালী বোয়াল কি পাওয়া যায় বাবা? এই তো বিপদে ফেললে, এইসব জিনিস কি আর দেশে আছে? দেখি চেষ্টা করে। খলিশা মাছ? আরেক ঝামেলায় ফেলেছ। খলিশা তো প্রায় এক্সটিংক্ট মাছ। এক্ষুনি বেরোচ্ছি, সকাল সকাল না গেলে পাওয়া যাবে না। ফারুক বলল, বাবা, আপনার জন্য একটা চাদর এনেছিলাম, বের করে দেই। চাদরটা গায়ে দেন। দেব? দাও। তরিকুল ইসলাম গায়ে চাদর জড়াতে জড়াতে বললেন, আরেক কাপ চা বানাও, চা খেয়ে বের হই। আরেকটা কথা বাবা, তোমাকে বলি, মন দিয়ে শোনো। আমি শিক্ষক মানুষ তো, সব মানুষকে আমার কাছে মনে হয় পরীক্ষার খাতা। সবাইকে নম্বর দেই। তুমি আমার কাছে নম্বর পেয়েছ 100-তে 91, স্টার মার্কের চেয়েও বেশি। আর আমার জার্মান প্রবাসী গাধা পুত্র পেয়েছে 24। গ্রেস মার্ক দিয়েও তাকে পাশ করানোর বুদ্ধি নেই। ফারুক বলল, আয়না? আয়না কত পেয়েছে? তরিকুল ইসলাম চিন্তিত গলায় বললেন, ওর খাতাটা আমি বুঝি না, নম্বরও এই জন্য দিতে পারি না। আয়না দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উঠোনের দিকে। শ্বশুর জামাই চা খেতে খেতে গল্প করছে, দেখতে ভালো লাগছিল। এখন ফারুক একা, মাথা নিচু করে উঠোনে হাঁটছে, একবারও দোতলার দিকে তাকাচ্ছে না। তাকালেই আয়নার হাসি মুখ দেখত। আয়না দোতলা থেকে নামলো। তার কেন জানি হঠাৎ ইচ্ছে করছে ফারুককে চমকে দিতে। নিঃশব্দে তার পিছনে দাঁড়িয়ে হাউ করে চিৎকার দিলে কেমন হয়? আয়না খানিকটা অবাক হচ্ছে, এরকম ইচ্ছা তো তার আগে কখনো হয়নি। হাউ চিৎকার শুনে ফারুক চমকে তাকালো। আয়না গম্ভীর গলায় বলল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার শিক্ষকও ভালো আছেন, তবে তার মাথা খানিকটা এলোমেলো। ফারুক বলল, আমার স্যার এমন একজন মানুষ যার মাথা কখনো এলোমেলো হয় না। তাই বুঝি? ফারুক বলল, হ্যাঁ তাই। যদিও আমার গুরু সুরিবাড়ি যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। আয়না বলল, সুরিবাড়ি যায় মানে? ফারুক বলল, কথার কথা বললাম, আমার গুরু কোথাও যান না। আয়না বলল, দোতলা থেকে দেখলাম তুমি বাবার জন্য চা বানিয়ে এনেছো, আমার জন্য চা বানিয়ে আনো। এক্ষুনি আনছি। ইলিশ সন্দেশ এনেছি, খাবে? তুমি বললে খাবো, সকালে আমি মিষ্টি খাই না। খেতে বলো না। আচ্ছা, বলবো না। আমি চা খাবো আর তুমি আমার সামনে বসে বলবে কেন তুমি মিসির আলী নামের মানুষটাকে এত পছন্দ করো। ফারুক বলল, আচ্ছা যাও, বলবো।
আয়না বলল, আমিও পছন্দ করি, তবে আমার পছন্দের কারণ আর তোমার পছন্দের কারণ এক না। তোমার পছন্দের কারণ কি? আয়না হাসতে হাসতে বলল, বলবো না। ফারুক চা বানিয়ে এনেছে। আয়না আগ্রহ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ফারুক বলল, মিসির আলি স্যারকে এত পছন্দ করে কেন বলছি, মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছি। তার চিন্তা করার ধারা বা বুদ্ধিবৃত্তির বিনাশ বাদ থাকুক, মানুষ মিসির আলির একটা গল্প শোনো, মন দিয়ে শোনো। বারবার মন দিয়ে শোনো বলছো কেন? আমি যা শুনি মন দিয়ে শুনি। একদিন ক্লাসে তিনি বললেন, আমি মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে তার চিন্তা করার ক্ষমতার ভেতর একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি। তোমরা হচ্ছ আমার প্রথম সাবজেক্ট। তোমরা সবাই তোমাদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করবে এবং বোর্ডে লেখা 5টা প্রশ্নের উত্তর দেবে। 1. রাতে বাতি নিভিয়ে ঘুমোতে যাও নাকি বাতি জ্বালিয়ে ঘুমোতে যাও? 2. উচ্চতা ভীতি কি আছে? 3. দিঘির পানির কাছে গেলে কি পানিতে নামতে ইচ্ছে করে? 4. আগুন ভয় পাও? 5. অপরিচিত কোনো ফুল হাতে পেলে গন্ধ শুঁকে দেখো? আমরা সবাই আমাদের অর্থনৈতিক অবস্থার কথা লিখলাম এবং আগ্রহ নিয়ে প্রশ্নগুলির জবাব দিলাম। কাজটা স্যার কেন করলেন জানো? আমাদের মধ্যে হতদরিদ্র যারা, তাদের খুঁজে বের করার জন্য। আয়না বলল, মজার তো। ফারুক বলল, স্যার 3 জন হতদরিদ্র খুঁজে বের করলেন যাদের ইউনিভার্সিটির খরচ তিনি দিতেন। আমি ছিলাম 3 জনের একজন। বাহ, আরেকটা গল্প বলবো? বলো। স্যারের একবার প্লুরিসি হলো, খুবই খারাপ অবস্থা। তিনি এমন একটা ক্লিনিক বের করলেন যার খোঁজ কেউ জানে না। তিনি সেখানে ভর্তি হলেন। কেন জানো? কেন? যাতে ছাত্ররা তাকে খুঁজে না পায়, তাকে সেবার জন্যে ব্যস্ত না হয়। তিনি কারো সেবা নেন না। মিসির আলি স্যার এমনই একজন পুণ্যবান ব্যক্তি যার কাছাকাছি বসে থাকলেও পুণ্য হয়। আয়না বলল, তোমার চোখে পানি এসে গেছে, পানি মুছো। ফারুক চোখ মুছল। মিসির আলির সঙ্গে ফারুকের দেখা হলো সকালের নাস্তার টেবিলে। ফারুক বলল, স্যার আমাকে চিনেছেন? মিসির আলি বললেন, তোমার নাম দেখে তোমাকে চিনতে পারিনি, এখন চিনেছি, খুব ভালো মতো চিনেছি। তুমি অনার্স এবং MA দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলে। ইউনিভার্সিটিতে লেকচারার হবার কথা ছিল, কিসব পলিটিক্সের কারণে হয়নি। ফারুক বলল, আমার বিষয়ে আর কিছু কি মনে আছে স্যার? মনে আছে, আমার একবার প্লুরিসি হয়েছিল, মরতে বসেছিলাম। ভর্তি হয়েছিলাম এমন এক ক্লিনিকে যার খোঁজ কেউ জানে না। তুমি কিভাবে সেখানে উপস্থিত হলে? কেমন আছো ফারুক? স্যার ভালো আছি। আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন দেখে ভালো লাগছে। মিসির আলি বললেন, তুমি যে সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছো, সেই সমাধান আমি করতে পারিনি, পারবো সেরকম মনে হচ্ছে না। ফারুক বলল, সব সমস্যার সমাধান থাকে না স্যার। যেসব সমস্যার সমাধানই নেই, আপনি তার কি সমাধান করবেন? এইসব নিয়ে আমরা রাতে কথা বলব। মনে হয় বঙ্গোপসাগরে ডিপ্রেশন হয়েছে। দুপুর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে টিপ টিপ বৃষ্টি, ঝড়ো বাতাস। তরিকুল ইসলাম আনন্দিত। ঝড় বৃষ্টি উপলক্ষে বিশেষ কিছু রান্না হবে, খিচুড়ি, ঝাল গরুর মাংস। ময়মনসিংহে পিটি ট্রেনিং এর সময় তিনি গরুর মাংসের রান্নার একটা পদ্ধতি শিখেছিলেন। সেটা করবেন কিনা বুঝতে পারছেন না। মাটির হাঁড়িতে মাংস, লবণ, সামান্য তেল এবং 1 গাদা কাঁচামরিচ দিয়ে অল্প আছে জাল দেওয়া। অন্য সব মশলা নিষিদ্ধ। মাংসের বিশেষ যে গন্ধ আছে, কাঁচামরিচ সেই গন্ধ নষ্ট করবে, আলাদা ফ্লেভার নিয়ে আসবে। তিনি নিজেই গরুর মাংস আনতে গেলেন। গ্রামে কসাইয়ের কোনো স্থায়ী দোকান নেই, শুধু হাটবারে মাংস বিক্রি হয়। সৌভাগ্যক্রমে আজ হাটবার। বাড়িতে মেহমান শুধু না, জামাইও উপস্থিত। বিশেষ বিশেষ রান্নার অতি উপযুক্ত উপলক্ষ। মিসির আলি নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে বসে আছেন।
তিনি খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের উপর কম্বল। তার সামনে বসেছে আয়না এবং ফারুক। এরা দুজন বসেছে খাটের শেষ প্রান্তে। সোলার লাইট কাজ করছে না। মেঘলা দিন ছিল বলেই প্যানেল চার্জ হয়নি। ঘরে হারিকেন জ্বলছে। টেবিলে দেশলাই এবং মোমবাতি রাখা আছে। ফারুক বলল, রাতটা ভূতের গল্পের জন্য অসাধারণ। স্যার, আমি অথিতপুর রেল স্টেশনে একবার একটা ভূত দেখেছিলাম। এই গল্পটা বলবো? ভূত সাধারণত মানুষের সাইজের কিংবা মানুষের চেয়ে লম্বা হয়। এই ভূতটা বামুন, 6-7 বছরের ছেলের হায়। মিসির আলী বললেন, ভূতের গল্প থাকুক, তুমি বরং আয়নার গল্প শোনাও। তুমি একজন সাইকোলজিস্ট। তোমার চোখে আয়না মেয়েটি কি? তুমি তার অদ্ভুত কর্মকাণ্ডের নিশ্চয়ই কোনো ব্যাখ্যাও দাঁড় করিয়েছ। সেই ব্যাখ্যাও শুনি। আয়নার কি আপত্তি আছে? আয়না মুখে কিছু বলল না, তবে মাথা নাড়িয়ে জানালো তার আপত্তি নেই। মিসির আলী তার ছাত্রের দিকে তাকিয়ে বললেন, আমার সামনে সিগারেট খেতে কোনো বাধা নেই, সিগারেট ধরাও। আমি দেখলাম সিগারেটের খোঁজে পকেটে হাত দিয়ে চট করে হাত বের করে নিয়েছ, তাই বললাম। ফারুক বলল, আমার সিগারেট লাগবে না। আপনার কথায় হঠাৎ টেনশন তৈরি হয়েছিল বলে সিগারেটের প্যাকেটে হাত দিয়েছিলাম। স্যার, আয়না বিষয়ে আমার যা বলার তা ডায়েরিতে লিখেছি। এর বাইরে তেমন কিছু নেই। মিসির আলী বললেন, আয়না এবং তোমরা দুজনেই ডিলিউশনে ভুগছ, এমন কি কখনো মনে হয়েছে? জি স্যার, হয়েছে। শুরুতে আমি নিজেকেই ডিলিউশনের পেশেন্ট ভেবেছি। একসময় নিশ্চিত হয়েছি সমস্যা আমার না। কিভাবে নিশ্চিত হয়েছ? ফারুক বলল, আঙ্গুর মেয়েটা যখন দেখলো তার আপা ঢুকে পড়ছে আয়নার ভেতরে, তখন আঙ্গুর নিতান্তই বাচ্চা মেয়ে। সে এমন একটা ঘটনা বানিয়ে বলবে না। মিসির আলী বললেন, তোমার স্ত্রীর মানসিক ক্ষমতা প্রবল। সে তার ক্ষমতা দিয়ে আঙ্গুর মেয়েটিকে প্রভাবিত করতে পারে। এমন এক ইলিউশন তৈরি করতে পারে যাতে আঙ্গুরের ধারণা হবে তার আপা আয়নার ভেতর ঢুকে গেছে। ফারুক বলল, আয়না এই কাজ কখনো করবে না। সে আঙ্গুরকে খুব পছন্দ করে। সে তাকে পালক পর্যন্ত নিতে চেয়েছে। মেয়েটা ভয় পায় এমন কিছু সে করবে না। মিসির আলী বললেন, আয়নার ঘরে ভিডিও ক্যামেরা বসানোর কথা কখনো ভেবেছ? সিসিটিভি, সারাক্ষণ এই টিভি চলবে। আয়নার প্রতিটি কর্মকাণ্ডের রেকর্ড থাকবে। আয়নার ভেতরে ঢুকলো কিনা তা জানা যাবে। ফারুক বলল, এটা মাথায় আসেনি। স্যার, এখন আমি একটা সিগারেট ধরাবো। হঠাৎ টেনশন বোধ করছি। মিসির আলী বললেন, সিগারেট ধরাও। একটা বড় আয়না নিয়ে আসো। আয়নাটা ব্যবহার করে আমি হিপনোটিক সাজেশন দেব। তোমাদের দুজনকেই দেব। আয়না রাজি আছে। ফারুক, তুমিও নিশ্চয়ই রাজি? ফারুক বলল, আপনি যা করতে বলবেন আমি করব। আমি আয়না নিয়ে আসছি। ফারুক আয়না আনতে গেল। মিসির আলী নিজেও একটা সিগারেট ধরালেন। আয়না বলল, চা খাবেন স্যার? মিসির আলী বললেন, ঘন ঘন চা খাবার অভ্যাস আমার নেই। তোমার পাল্লায় পড়ে চা খাওয়ার অভ্যেস হয়েছে, পান খাওয়ার অভ্যেস হয়েছে। এখন চা পান কোনোটাই না। তুমি আমাকে 1 পিস সাদা কাগজ এবং কলম দাও। ফারুক আয়না নিয়ে এসেছে। মিসির আলী আয়নাটা তাদের দিকে ধরেছেন। তিনি বসেছেন আয়নার পেছনে। ফারুক বলল, স্যার, কেন জানি আমার ভয় ভয় লাগছে। মিসির আলী বললেন, এই কাগজ এবং কলম নাও। কাগজে লেখো, আমার ভয় ভয় লাগছে। উল্টো করে লিখবে। তোমার ডায়েরিতে তুমি যেমন উল্টো করে লিখেছ সেরকম। তোমার লেখা শেষ হবে আর হিপনোটিক সাজেশন শুরু হবে। ফারুক লিখছে, তার সময় লাগছে। আয়না আগ্রহ নিয়ে ফারুকের লেখা দেখছে, মাঝে মাঝে তাকাচ্ছে ফারুকের দিকে। মিসির আলী বললেন, ফারুক, তোমার কি ডায়লেক্সিয়া আছে, যেখানে মানুষ উল্টো করে লেখে? ফারুক বলল,
জি না স্যার। মিসির আলী বললেন, ব্যাপারটা খুব আশ্চর্যের না? তুমি পুরো একটা চ্যাপ্টার উল্টো করে লিখেছ, নির্ভুলভাবে লিখেছ, আর এখন একটা বাক্য লিখতে পারছো না? তোমার কপাল ঘামছে। ফারুক কপালের ঘাম মুছতে মুছতে বলল, স্যার, একটা সিগারেট খাও। একবার অনুমতি দিয়ে দিয়েছি, বারবার অনুমতি চাইতে হবে না। লেখা শেষ? জি না, লেখা উল্টো হয়েছে, কিন্তু মিরর ইমেজ হয়নি। বাদ দাও, পরে লিখবে। সিগারেট শেষ করো। আমরা হিপনোসিস শুরু করব। আয়নাকে নিয়ে আমি এখন 3টা হাইপোথিসিস দাঁড়া করিয়েছি। এক এক করে বলি। হাইপোথিসিস এ, এখানে আমি ধরে নিচ্ছি আয়নার ভেতর ঢুকে পড়ার অস্বাভাবিক ক্ষমতা এই মেয়েটির আছে। এই হাইপোথিসিসের পেছনে আছে মেয়েটির নিজের স্বীকারোক্তি, ফারুকের বক্তব্য এবং আঙ্গুর মেয়েটির বক্তব্য। বিজ্ঞান এই হাইপোথিসিস অগ্রাহ্য করবে, আমি নিজেও অগ্রাহ্য করছি। তারপরেও হাইপোথিসিস দ্বারা করানো হলো। ভুলের ভেতর দিয়ে শুদ্ধকে খোঁজার নিয়ম আছে। হাইপোথিসিস বি, হাইপোথিসিস বলছে আয়নার ভেতর কেউ কখনো ঢুকেনি। এক রিয়েলিটি থেকে অন্য রিয়েলিটিতে যেতে হলে আয়না লাগে না। বিছানায় শুয়ে শুয়েও একজন মানুষ রিয়েলিটি বদলাতে পারে। বিজ্ঞান এই হাইপোথিসিস সমর্থন করবে। হাইপোথিসিস সি, এই হাইপোথিসিস বলছে পুরো ব্যাপারটাই আয়নার স্বামী ফারুকের কল্পনা, যে সাইকোলজির ছাত্র। ডিলিউশনের বিষয়টা সে জানে। আয়না তার ডিলিউশনে সাহায্য করেছে। মার্থা নামের এক বাচ্চা মেয়ে বলতো সে আয়না জগতে বাস করে। মার্থার কাহিনী ফারুকের ডিলিউশনকে ট্রিগার করেছে। তার স্ত্রীর আয়না প্রীতি তাকে সাহায্য করেছে। তার স্ত্রীর নামও আয়না। সবকিছুই তাকে সাহায্য করেছে। আয়না রাতে তার স্বামীর সঙ্গে ঘুমায় না, এটিও ফারুকের ডিলিউশনের অংশ। ফারুক চায় না তার সঙ্গে স্ত্রীর রাত্রি যাপন করতে। মিসির আলীকে থামিয়ে দিয়ে ফারুক বলল, স্যার, আমি কেন চাইব না? মিসির আলী বললেন, তুমি নারী বিদ্বেষী পুরুষদের একজন। বিয়ের আগে তোমার ইচ্ছে হয়নি যে মেয়েটিকে বিয়ে করবে তাকে দেখতে বা তার ছবি দেখতে। বিয়ের পরেও দীর্ঘ সময় তাকে এই বাড়িতে ফেলে রেখেছ, নিজের কাছে নিয়ে যাওনি। ফারুক বলল, স্যার, কোয়ার্টার পাচ্ছিলাম না। মিসির আলী বললেন, আগ্রহ থাকলে তুমি বাড়ি ভাড়া করতে। মেয়েটির সঙ্গে তুমি বাস করতে চাও না, আবার তাকে পুরোপুরি ছেড়েও দিতে চাও না। ফারুক বলল, স্যার, একটা জিনিস আপনার বুঝতে হবে। আয়নার অসাধারণ সাইকিক ক্ষমতার বিষয়টি আপনি জানেন। এরকম একজন মহিলার সঙ্গে বাস করা অসম্ভব। মিসির আলী বললেন, তুমি সাইকোলজির ছাত্র। একজন সাইকোলজির ছাত্রের সাইকিক ক্ষমতাধর স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয়। হয়ে গেল উল্টা। ফারুক বলল, স্যার, আয়না নিজেই কিন্তু বলছে সে আয়নার ভেতর ঢুকে যায়। মিসির আলী বললেন, সে আদর্শ স্ত্রীর মতো আচরণ করছে। স্বামী যা চাচ্ছে তাই বলছে। সাইকোলজির ভাষায় এই ধরনের আচরণের একটা নাম আছে, একে বলে সিম্প্যাথেটিক ডিলিউশন। ফারুক বলল, এই হাইপোথিসিসটাকেই কি আপনি সমর্থন করছেন? মিসির আলী বললেন, না, আমার সম্পূর্ণ ভিন্ন ধারণা। এসো, হিপনোটিজম শুরু হোক। ফারুক, তুমি যদি আরেকটা সিগারেট খেতে চাও খেয়ে নাও। চোখ মুখ শক্ত করে রাখার কিচ্ছু নেই, স্বাভাবিক হও। তোমাকে হিপনোটিক ট্রান্সের ভেতর দিয়ে যেতে হবে না, তুমি একজন অবজারভার। ফারুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়না স্বাভাবিক আছে, তার চোখে কৌতূহল। মিসির আলী বললেন, আয়না, আমি শুরু করব? শুরু করুন। আমি তোমাকে যা করতে বলবো তুমি করবে। আমার উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমি তোমার ক্ষতি করব না, তোমার অমঙ্গল হয় এমন কিচ্ছু করব না। স্যার, এই বিশ্বাস আমার আছে। এখন তাকাও আমার দিকে। কিছুক্ষণের মধ্যেই তুমি আয়না জগতে ঢুকে যাবে। সেই জগৎ তোমার জন্য আনন্দময়। সেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ছায়া ছায়া অস্পষ্ট এক জগৎ। তুমি কি তৈরি? জি।
আয়না জগতে ঢুকে যাওয়ার পর তোমাকে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। সব প্রশ্নের উত্তর যে দিতে হবে তা না। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাও, দেবে না। আচ্ছা। মিসির আলি কাগজ কলম হাতে নিলেন। কাগজে লিখলেন নদী, পাখি, ফুল। কাগজটা বলের মতো গুটি পাকিয়ে আয়নার দিকে বাড়িয়ে দিলেন। আয়না, এই বলটা হাতের মুঠির মধ্যে নাও। এখন তুমি যাত্রা শুরু করেছো আয়না জগতের দিকে। জগৎটা মাটির নিচে, সিঁড়ি বানানো আছে। তুমি এক একটা সিঁড়ি পার হবে আর আয়নার জগতের কাছাকাছি যেতে থাকবে। তোমার এখন ঘুম পাচ্ছে। আয়না, ঘুম পাচ্ছে? পাচ্ছে। প্রথম সিঁড়ি পার হলে এই তো দ্বিতীয় সিঁড়ি। আয়না, ঘুম পেলে চোখ বন্ধ করে ফেলো। আয়না চোখ বন্ধ করল। মিসির আলি বললেন, একটা সময় আমি বলবো, আয়না চলে এসো। তুমি আয়না জগৎ ছেড়ে চলে আসবে। আয়না, শুনতে পাচ্ছ? তুমি তৃতীয় সিঁড়ি পার হয়েছ। এখন পার হলে চতুর্থ সিঁড়ি। আর একটা ধাপ শুধু বাকি। এই ধাপটা পার হলেই তুমি আয়না জগতে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অস্পষ্ট। আয়না বড় বড় নিঃশ্বাস ফেলছে, সামান্য দুলছে। ফারুক নিজেও বড় বড় নিঃশ্বাস ফেলছে, সেও দুলছে। মিসির আলি নিশ্চিত আয়না জগতে আয়না একা ঢুকবে না, ফারুক নিজেও ঢুকে যাবে। আয়না, এখন শেষ ধাপ পার হও। আয়না জগতে ঢুকে যাও। আয়না দুলুনি বন্ধ করে স্থির হয়ে গেল। মিসির আলি ফারুকের দিকে তাকালেন। সেও মূর্তির মতো স্থির হয়ে আছে। মিসির আলি সিগারেট ধরালেন। হাতে সময় আছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আয়না, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কোথায়? আয়না জগতে। তুমি একা না আর কেউ আছে তোমার সঙ্গে? ও আছে। ফারুক যে তোমার সঙ্গে আছে, তোমার কি ভালো লাগছে? লাগছে। এখন আমি ফারুককে প্রশ্ন করব। ফারুক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কোথায়? আয়না জগতে। তোমার কি ভালো লাগছে? জি। মিসির আলি বললেন, জগৎটা কেমন? অন্যরকম। ভয় লাগছে? না। এখানে থেকে যেতে চাও? চাই। আয়না জগতে এমন কি আছে যা এখানে নেই? ফারুক থেমে থেমে বলল, আয়না জগৎ অন্যরকম জগৎ, চিন্তা এবং কল্পনার জগৎ। মিসির আলির সিগারেট শেষ হয়ে গেছে। তিনি দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বললেন, আয়না, তোমাকে বলছি, ভালো আছো? জি স্যার। আয়না জগতে থেকে যেতে ইচ্ছে করছে? আশেপাশে তুমি কি দেখছো? কিছুই দেখছি না স্যার, শুধু ওকে আবছা আবছা দেখছি। কিছুই দেখছো না কেন? এই জগৎটা কুয়াশার, ঘন কুয়াশায় সব ঢাকা। হঠাৎ হঠাৎ কুয়াশা বাতাসে সামান্য সরে যায়, তখন কিছু কিছু দেখা যায়। কি দেখা যায় সেটা আমি বলবো না। দরজায় টোকা পড়ছে। তরিকুল ইসলামের গলা শোনা গেল। মিসির আলি সাহেব, খাবার দেওয়া হয়েছে। এমন গরুর মাংস খাবেন যে মৃত্যুর পরেও মনে থাকবে। গরম গরম খেতে হবে, চলে আসেন, কুইক, 2 মিনিট সময়। মিসির আলি আয়নার দিকে তাকিয়ে বললেন, তুমি আয়নার ভিতর থেকে চলে এসো। ওকে কি সঙ্গে করে নিয়ে আসবো? হ্যাঁ। ফারুক, তুমিও আসো। দুজনের ঘোর একসঙ্গে ভাঙল। তারা তাকালো মিসির আলির দিকে। মিসির আলি বললেন, আয়না, তোমার মুঠোয় যে কাগজটা আছে সেটা দাও। চলো খেয়ে আসি, ডিনার টাইম। রাতের খাবার শেষ হয়েছে। তরিকুল ইসলামের আনন্দের সীমা নেই। গরুর মাংস যতটা ভালো হওয়ার কথা তার চেয়েও ভালো হয়েছে। মিসির আলি খাবার ভালো হয়েছে কি মন্দ হয়েছে এই নিয়ে কখনো কিছু বলেন না। তিনিও বললেন, মাংসের টেস্টটা অদ্ভুত।
তরিকুল ইসলাম মিসির আলীর প্লেটে মাংসের বাটি ঢেলে দিলেন। মিসির আলী তেমন আপত্তি করলেন না। আলোচনা খাবার নিয়ে চলতে লাগলো। কে কখন কি সুখাদ্য খেয়েছে সেই গল্প। জানা গেল তরিকুল ইসলামের সবচেয়ে পছন্দের খাবার শুকনো মরিচের ভর্তা। শুকনো মরিচের সঙ্গে একটা রসুন দিয়ে পাটায় পিষে ভর্তা তৈরি করতে হয়। খেতে হয় মার গলা ভাত দিয়ে। ফারুক বলল তার পছন্দের খাবার কাঁঠালের বিচি দিয়ে মুরগির ডিমের ঝোল। আয়না বলল তার কোনো খাবারই পছন্দ না। সে এমন এক জগতে থাকতে চায় যেখানে কাউকে কিছু খেতে হয় না। তরিকুল ইসলাম বললেন, তোকে 3 দিন কিছু খেতে না দিলে হাম হাম করে খাবি, যা দিবে তাই খাবি। আয়না বলল, 3-4 দিন তো আমি না খেয়ে থাকি। তরিকুল ইসলাম চুপ করে গেলেন, কারণ ঘটনা সত্য। আয়না যখন তার ঘরে দরজা বন্ধ করে বাস করতে থাকে তখন সে কিছু খায় না। মিসির আলী বারান্দায় বসেছেন। বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি হবার কারণেই হয়তো শীত কমে গেছে। মিসির আলীর সামনে আয়না এবং ফারুক। মিসির আলী বললেন, তোমরা আগ্রহ নিয়ে বসেছ, আমি তোমাদের বিষয়ে কি বুঝলাম তা জানার জন্য। আমি কিছুটা বিব্রতই বোধ করছি, কারণ তেমন কিছু বুঝতে পারিনি। মানুষকে সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে, নিজের জগতের বাইরের জগৎ সম্পর্কে জানার ক্ষমতা দেওয়া হয়নি। ম্যাথমেটিশিয়ানরা 4, 5, 6 ডাইমেনশনের অঙ্ক বের করেছেন, সবই অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তারা বলেছেন আমাদের ত্রিমাত্রিক জগৎ হচ্ছে 4 মাত্রার জগতের ছায়া, আবার 4 মাত্রা হচ্ছে 5 মাত্রা জগতের ছায়া। দারুণ জটিল ব্যাপার, ছায়ার জগৎ। আয়না বলল, আপনি যা বুঝেছেন তাই বলুন। আয়না জগৎ কি আছে? মিসির আলী হতাশ গলায় বললেন, আছে। তার প্রমাণ তোমার হাতের মুঠোয় রাখা কাগজ। সেখানে আমি লিখেছিলাম নদী, পাখি, ফুল। তুমি আয়না জগৎ থেকে বের হয়ে আসার পর লেখাগুলো হয়ে গেল উল্টা। মিরর ইমেজে লেখা আয়নার সামনে না ধরলে পড়া যাবে না। মজার ব্যাপার হচ্ছে ফারুক একটা দীর্ঘ চ্যাপ্টার এইভাবে লিখেছে, যা সে লিখতে পারে না। ধরে নিচ্ছি এই চ্যাপ্টারটা নিয়ে সে একবার আয়না জগতে ঢুকেছিল বলে লেখা মিরর ইমেজ হয়েছে। অবশ্যই ফারুক এমন একজন যার সঙ্গে আয়না জগতে যোগাযোগ আছে। ব্যাপারটা সে অতি যত্নে গোপন রেখেছে। আয়নার যেসব ক্ষমতা আছে তার সবই আমার এই ছাত্রের আছে। আমার যখন প্রেয়সী হলো, একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম, কেউ তার ঠিকানা জানে না। ফারুক ঠিকই উপস্থিত হলো। আমি কিছুদিন পর পর বাসা বদল করি, নতুন ঠিকানা কাউকে জানায় না। ফারুক ঠিকই ঠিকানা জানে। সে চিঠি লিখেছে। যে ছাত্রকে নামে চিনতে পারছি না, তার একটা চিঠিতে আমি ঢাকা ছেড়ে ছাত্রের শ্বশুর বাড়িতে উপস্থিত হব, আমি সেই লোক না। ফারুক আমাকে প্রভাবিত করেছে। সে প্রাণপণ চেষ্টা করেছে রহস্য উদ্ধারের। আমার সাহায্য এই কারণে নিয়েছে। সরি, আমি সাহায্য করতে পারিনি। তোমাদের জগৎ সম্পর্কে আমি কিছু জানি না, জানতে পারবো তাও মনে হচ্ছে না। তবে তোমাদের দুজনকেই আমি একটা উপদেশ দিচ্ছি। প্রকৃতি একই ধরনের দুজনকেই কাছাকাছি এনেছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তোমরা আলাদা হয়েও না। তার জন্য তোমাদের যদি পুরোপুরি আয়না জগতে স্থায়ী হতে হয়, হবে। এর বেশি আমার কিছু বলার নেই। গুড লাক। মিসির আলী মাজেদকে নিয়ে ঢাকায় চলে এসেছেন। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। মিসির আলী প্রতি সন্ধ্যায় তাকে পড়াতে বসেন। পাঠে তার প্রবল আগ্রহ। ফারুক বা আয়নার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তবে তিনি তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে অদ্ভুত এক চিঠি পেয়েছেন। প্রিয় ভাই সাহেব, আসসালাম। মহাবিপদে পড়িয়া আপনাকে পত্র দিতেছি। আপনি যে দিবসে ঢাকা রওনা হয়েছেন সেই দিবসে রাতের কথা। খাবার খাবার জন্যে আমার স্ত্রী মেয়ে এবং মেয়ে জামাইকে ডাকতে গেল। রান্না হয়েছে সরপুটি ভাজা, কই মাছের ঝোল এবং ট্যাংরা মাছ। কন্যার মা ফিরে এসে বললেন, ঘরে কেউ নাই। শুধু যে ঘরে কেউ নাই তা না, বাহিরেও নাই। আমি অনুসন্ধানের বাকি রাখি নাই।
জামাই গোপনে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে গেছে তাও সম্ভব না। রেল স্টেশন 5 কিলোমিটার দূরে, বাহন ছাড়া যাওয়া অসম্ভব। বাড়িতে রিক্সা বা টেম্পো আসে নাই। আমি থানায় জিডি এন্ট্রি করিয়াছি। জামাইয়ের কলেজের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করিয়াছি, তিনিও কিছু জানেন না। আমার নিজের ধারণা জিনভূতের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে। জিন অনেক সময় পছন্দের ব্যক্তিকে তাহাদের দেশে নিয়ে যায় এবং লালন পালন করে। আমি আমার মনের কথা কাউকে বলিতে পারিতেছি না। এখন মোবাইল টেলিফোনের জামানা। এই জামানায় কেউ জিনভূত বিশ্বাস করে না। ভাই সাহেব, দোয়া করিবেন যেন মহাবিপদ হইতে উদ্ধার পায়। ইতি তরিকুল ইসলাম। পুনশ্চ মাসুল মাছের সন্ধানে আছি, পাওয়া মাত্র মোবাইল করিব, চলিয়া আসিবেন। মিসির আলী বড় দেখে একটা আয়না কিনে নিজের শোবার ঘরে টানিয়ে রেখেছেন। তার ধারণা কোনো একদিন আয়নায় ফারুক এবং তার স্ত্রীর দেখা পাওয়া যাবে। তাদের কোলে থাকবে অপূর্ব এক শিশু। শিশুটির দুষ্টামি ভর্তি চোখ দেখার তার খুব শখ।